গাড়ির মধ্যে উঠেই কিন্তু আমাকে জাস্ট একেবারে কালো টুপি পরাইছে। তখন আসলে আমার তো এই ধরনের এক্সপিরিয়েন্স হয় নাই। তখন আমি ভেবেই নিয়েছিলাম যে এমনি এই ধরনের পরিস্থিতি বিভিন্ন জায়গায় বিল্ডিংয়ের ছাদ থেকে গুলি লেগে মানুষ মরছে। সো বোধহয় আজকে হয়তো শেষ দিন। হয়তো দেখা যায় ওরা গুলি টুলি করে মেরে বলবে যে মারা গেছে কোনোভাবে। কারণ ওই সময় তো টেলিভিশন পত্রপত্রিকায় তারা যেভাবে বয়ান বা ন্যারেটিভ দিবে ওইভাবে তারা লিখবে। আমি তখন আপনার আসলে কার্যত যেটা মুসলমান হিসেবে আমরা দোয়া দুরুদ পড়তেছিলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছিলাম যে বোধহয় এটাই লাস্ট দিন। কতক্ষণ পরে গাড়ি স্টার্ট করলো, খুব হাই মিউজিক। আমি জানি না, অর্থাৎ পরে আমি বুঝতে পারছিলাম যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। মানুষের সেন্সে অনেক ক্ষেত্রে ধরেন একটা পরিচিত জায়গা দিয়ে আমাকে যদি হাতিরঝিল কিংবা গুলশান কিংবা ধানমন্ডির দিকে নিয়ে যায়, অনেক এলাকা আমরা ওই এলাকার গাড়ির হর্ন সাউন্ড বিভিন্ন প্রেক্ষাপট নীরবতা এগুলো দেখে আমরা ট্রেস করতে পারবো যে হয়তো আমি এই এলাকায় আছি। এই কারণে বোধহয় খুব হাই মিউজিক দিচ্ছে, কারণ না হলে তো মিউজিক দেওয়ার কথা না। তারপরে রাতে যেখানে নিয়ে গেল ওই চোখ বাঁধাই অবস্থায়, এবং আপনার ওই যেই আয়নাঘরের যে চিত্রটা দেখালো ঠিক আসলে এরকম সাইজেরই ঘর, পাশে এক কোনায় বাথরুমের ব্যবস্থা আছে। আমার তো ওইখানে যে হ্যান্ডকাপ পড়েছে, যে হ্যান্ডকাপ সহ চোখ বাঁধা ওই অবস্থায় আসলে আমি রাত্রে আপনার নিচে। তারপরে কখন যে দিন হয়েছে আর কখন যে রাত হয়েছে সেটা কিছু জানি না, কিন্তু নেয়ার পরেই আমাকে ওই জিজ্ঞাসাবাদের জন্য চেয়ারে, এটা তো থানায় না, কিন্তু এটা ওই যে নিয়েছে কোথায় নিয়েছে আমি জানি না, ওইখানে খুব উচ্চ শব্দে আসলে অলওয়েজ আমার মনে হতো লাইক মেশিন চলতো, যেন বাইরের কোনো কিছু সম্পর্কে টের না পাওয়া যায়। তো ওইখানেই তারা পরে হ্যান্ডকাপ খুলে দিল, বলল যে ভাত দিয়েছিল একটু, সাথে একটু ভর্তা, একটা ডিম ভাজি, যে একটু খাও। একটা লোক ছিল আসলে, ওই লোকটা ভালো, উনি বোধহয় ঢাকা ইউনিভার্সিটি আমার মনে হচ্ছিল ওনার কথাবার্তাতে। উনি বলতেছিল যে নূর খা ভাই, কিছু করার নাই, এ কপালে লেখা আছে, খাইতে হবে, না খাইলে মরবি। তো এইটা একটা মানে কি বলবেন, আপনার আপনার সম্পর্কের জোর থেকে এরকম কথা বলা। তো তখন আমি মনে করছি এই লোকটা একটু ভালো, উনি খাবার টাবার দিয়ে যায়। আমি তখন 2 দিনের মতো ছিলাম, একটু বোঝার চেষ্টা করছিলাম, ভাই আপনারা কি জোর করে নিয়ে আসছে এবং এই কাজে ব্যবহার করতেছে, নাকি আপনি উইলিংলি করতেছেন? সে কিছু বলে নাই, বলছে যে কপালের লিখুন, এক সময় জানবি। এ বলছে মহসিনুলের ক্যান্টিনে আলমগীরের চেয়ে কিছু খাবার সেম আছে, ও খারাপ না একেবারে। তো মহসিনুলের ক্যান্টিনে আলমগীরের কথা বলতেছে, তার মানে উনি এর সাথে পরিচিত। তো একবার আমার ওই আপনার একবার জিজ্ঞাসাবাদের জন্য যারা আসছিল তাদের আসার আগে চোখ বেঁধে নেয়, দেখতে দেন। তো আমি আমার একবার খাপ করে এটা একটু সরে ওনাকে দেখতে চেয়েছিলাম। তো আসলে এখন তখন ওনার সাথে আরও একজন ছিল, উনি আবার ঠাস করে মানে আমার ঠিক এইখানে একটা মারলো একেবারে, যে কেন আমি ওইটুকু ধরতে গেলাম এই। তো ওরা জিজ্ঞাসাবাদ করলো, আমি বুঝতে পারছি ওনার ভয়েসে, বিকজ আর্মির লোক, ওনার ভয়েসে বুঝতে পারছিলাম মেবি আর্মির হতে পারে, ডিজিএফআই। এবং উনি পরিষ্কারভাবে বললো যে তুমি খুব সাহসী মানুষ আমরা জানি, সো স্ট্রেট ফরওয়ার্ড বলো, এই যে আপনার বিটিভিতে এই আগুন দিয়েছে, এই পরিকল্পনা কারা করেছে, মেট্রোতে আগুন এটা কারা করেছে, এবং যুবদলের এই রবিউল ইসলাম নয়ন, ওর সাথে তোমার কতদিন ধরে পরিচয়? প্রকৃত অর্থে যুবদলের নয়ন, তাকে আমি আগে চিনতাম না, এই পরিস্থিতির পরে চিনি। কিন্তু তার জন্য আমাকে বলছিল এরা একটা নেক্সাস, যে জানি তুমি রবিউল ইসলাম নয়ন, শিবিরের ছেলেরা, এই নাশকতা সব তোমরা করছো। তো তাদের যেটা নিয়ম, আসলে কিভাবে কি করছে অনেক কিছু বলা যায় না, সিম্পল খেলে এইটুকু, আমি তো কখনো আমার হাত এভাবে বেঁধে পেছনে ঝুলালো, পায়ের একেবারে এইটাতে পিটায়, এইটাতে, তারপরে আপনার এইখানে যে মাসেল এইখানে পিটায়, তারপরে সত্যিকার হচ্ছে আপনার বছরের নিতম্বে এখানে পিটায়, মানে ওদের একটা টেকনিক আছে তো কোন জায়গায় কি করবে, তারপরে এইখানে। এবং যার ফলে আমি তেমনি কালো মানুষ, আমি খুব মোটা না। সো আমার মানে এগুলো তো কালো ব্লাড জমে গেছে। তখন আমি ওদেরকে বললাম যে আমাকে যদি একটু, আপনাদের এখানে তো কতদিন থাকতে হবে আমি জানি না, আমাকে যদি একটু ডাক্তারের পরামর্শ একটু নিতে সহযোগিতা করেন তাহলে আমার জন্য একটু ভালো হতো। আমার আগের থেকেই কোটা সংস্কার আন্দোলনেও আমার এরকম একটা ইনজুরি হয়েছিল, মাসেল ইনজুরি থেকে আপনার শরীরে ইনফেকশন হয়ে গেছিল, তখন খুব হাই মেরোপেনন অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করছে। সো আমাকে যদি একটু ডাক্তারের কাছে নিয়ে যান তাহলে একটু ভালো হয়। তো পরে ওরা রাতে আসলে কে আনছে আমি জানি না, আমার চোখ বাঁধা অবস্থায় একটা ইঞ্জেকশন দিয়েছে, কি ইঞ্জেকশন দিয়েছে সেটাও আমি জানি না। তো যাই হোক, পরে ওরা একজন ডাক্তার আনছে আমাকে থানায় নেওয়ার আগে, যে কতটুকু কি ঠিকঠাক আছি। তো ওরা কিছু ওষুধ টষুধ দিল। রমনা থানায় আমি তো এসে
তখন দেখলাম যে কিছু ছাত্রদেরকে চিনতে পারলাম অনেকে, আর রিজভী ভাই, জহিরুদ্দিন স্বপন ভাই, নজরুল ইসলাম খান, তারপরে খসরু ভাই, অনেককে দেখতে পেলাম। 5 দিন পর আমাকে আপনার আদালতে তোলা হয়। আমি কিন্তু বলেছিলাম যে আমি ডিবি কার্যালয় আই ওয়াজ ট্রিটেড লাইক এ ফুটবল। কতক্ষণ পরপরই এক টিম ডাকে, এবং একবার তো ঝুলাইছে, মানে ঝুলিয়ে তারপরে ওখান থেকে ছেড়ে দিছে। আমি তো আসলে ঐশন মিলেছেন যে শুনছি যে তারেক রহমানকে নাকি 11 এরকমভাবে তার মেরুদণ্ডে করছে। আমি খুব মানে একদিকে মেন্টাল তো একটা টর্চার আছে, শারীরিকভাবেও কিন্তু ক্রমাগত এক টিম, মানে তাদের একটা প্রতিযোগিতা, বিশেষ করে দীর্ঘদিনের যেটা বলে ঝাল মিটানো আমার প্রতি আর কি। কারাগারে যাওয়ার পর ওইখানে শুনেছি যে উনি কারাগারের যে আপনার জেল সুপার, উনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, কাজে একটু সিম্পাথি তো পাবো। আমি ডাকসুর ভিপি ছিলাম, 28 বছর পরে অন্তত একটা ভালো রুমে থাকতে দেবে, এইটুকু তো ব্যবস্থা করবে। আক্তারের কথা বলেছে, আমাদেরকে ফাঁসির সেল, ফাঁসির আসামিদের যে সেল, ওইটা আপনার পরিত্যক্ত ছিল এক প্রকারের, সেইখানে আমাদেরকে আসলে রেখেছিল। রুমগুলো আগে ব্যবহার হয় নাই তো, ময়লা, তারপরে গন্ধ, ওর মধ্যেই রেখেছিল। আবার প্রথম দিন ছিলাম নিচে, এখন নিচে এত গন্ধ, আমি তো আসলে লাইক দম বন্ধ হয়ে মারা যাচ্ছিলাম মনে হয়। এবং রাতে হঠাৎ করে শ্বাসকষ্ট দেখা হলো, পরে হসপিটালে নিয়েছে ওরা। সকালবেলা আমি ওনাকে খবর পাঠাইলাম যে ওনাকে যদি একটু দেখা করে বললেন, ওনাকে আমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ওনার সাথে একটু কথা বলতে, উনি তো এটা দায়িত্বে। তো ওই কয়েকদিন আসে নাই, পরে খবর পাঠাইলাম যে একটু আমার রুমটা যদি 2 তলায় দিতে পারে সেটা দিয়েন। এবং আরেকটা আমার সাথে জেলখানায় একটা মানসিক টর্চার ছিল, জেলের আসামি আপনার যারা কারা বন্দি থাকে তাদেরকে একটা সময়ের জন্য হাঁটতে সময় দেয় একটু, সকালে এবং বিকেলে। সবাইকে যখন ছেড়ে দিত আমাকে তখন আটকে রাখতো। রিজভী ভাই সহ সিনিয়র লিডাররা আপনার জন্য অপেক্ষা করতেছে। সে বলে কি, এতক্ষণ কাউরে ডাইকেও পাই না, স্যার বলছে রিজভী ভাই সবাই অপেক্ষা করতেছে। আমি ওর তাড়াতাড়ি প্যান্ট ট্যান্ট পরে গেলাম। তখন আমাদের ওই জেলারের রুমে ওখানে অনেকগুলো টেলিফোন আমাদেরকে দিল, 8-10টা টেলিফোন, সবাইকে বাসায় যোগাযোগ করার জন্য। সো এটা হচ্ছে দেখেন বাংলাদেশের বাস্তবতা, যে কয়েক ঘন্টা না, 1 আওয়ার আগেও যারা মানে অনেকে একটু সুখ দুঃখের কথা বলার জন্য যদি একজন ডাকতাম, ভাই রুমের সামনে আসেন, কি অবস্থা বাইরের, কেউ কাছেও আসতো না। কয়েক মিনিট পরে পালিয়ে যেতে স্যার ডাকা শুরু করছে, এবং জেলার সহ সবাই তো অনেকগুলো টেলিফোন এনে আমাদেরকে দিল যে ভাই কথাবার্তা বলেন।